শুভ জন্মাষ্টমী আমার সকল বন্ধুদের, বিশেষ করে আমার সকল হিন্দু বন্ধুদের এবং বন্ধু দাদা, বন্ধু দিদি সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন ও প্রাণভরা ভালোবাসা। দেখো, আজকে জন্মাষ্টমী। আজকে আমার আম্মা এসেছেন, আম্মা নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছেন তালের বড়া। তালের ফুলুরি, তোমরা যে যাই বলো না কেন। আমি যতটা খাবো আর কি নিলাম। এবং দেখো, এখানে নারকেলের বরফি, খুব সুন্দর। এটা নারকেলের বরফিটা দুর্দান্ত লাগে খেতে। আম্মা নিজে হাতেই বানায় এগুলো। নারকেলের বরফি খুব সুন্দর, টেস্টি খেতে ভীষণ। আমি এগুলো যাই হোক খাবো আর কি, সেজন্যই নিয়ে এলাম। আর দেখো, আম্মা নিজে হাতে প্রচুর পরিমাণে কিন্তু তালের খাবার, বিভিন্ন ধরনের পিঠে পুলি সমস্ত কিছুই আম্মা নিজে বানায়। আম্মা এসেছে, নিয়ে এলো। আমি তোমাদের সঙ্গে এর ভেতরে আর মাংসটা শেয়ার করলাম না। মাংস নিয়ে এসছে আম্মা। তো জন্মাষ্টমীর যেহেতু তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, সেহেতু এর ভেতরে আমি আর মাংসটা নিয়ে এলাম না। চিকেন নিয়ে এসছে অবশ্য। আম্মা হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমার আম্মা দুজনেই গেলেন আমার মেয়ের ওখানে। অতএব সারাদিন আজকে ভীষণ ব্যস্ত ছিলাম। কিছু রান্নাবান্না করে মেয়েকে পাঠালাম প্যাক করে, কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হলো না। যেহেতু যেদিন ভীষণ ব্যস্ত থাকি সেদিনকে কিন্তু তোমাদেরকে কিছু শেয়ার করতে পারি না, কারণ মন দিয়ে রান্নাবান্না একা হাতে সমস্ত কিছু করতে আর ঠিক ভালো লাগে না। মোবাইলটা ধরে আবার ভিডিও করা, অফ অন করা, ক্লিপিংস নেওয়া, এগুলো ভীষণ অসুবিধা হয়। মন দিয়ে কাজ করা যায় না আমার মনে হয়, অন্ততপক্ষে আমি পারি না আর কি। যার জন্য তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করা হয় না আমার। তো যেহেতু মেয়ের কাছে গেলেন, মায়ের একটু কলকাতায় কাজ আছে বিজনেস সংক্রান্ত ব্যাপারে, তাই আমার হাজব্যান্ড অর্থাৎ বড় জামাইকে সঙ্গে করে নিয়ে গেলেন। বাপি যেহেতু নেই, তো আম্মা আর আমার হাজব্যান্ড দুজনেই গেল। মেয়ের ওখানে আজকে থাকবে এবং কালকে যেহেতু কলকাতায় কাজ আছে এবং কাজটা সম্পূর্ণ করে তারপরে আসবে। তো অলরেডি বেরিয়ে গেছে ওরা। আর আমি সকাল থেকে রান্নাবান্না করে সমস্ত কিছু প্যাকিং করে গুছিয়ে এই তো পাঠিয়ে দিলাম। আর যেহেতু আমার মেয়ের কাছে তার দিদা যাচ্ছে, বা দিদাও বেশ কিছু রান্নাবান্না করে নিয়ে গেল, খাবার দাবার, মাংস। যেহেতু গাড়িতে করে আম্মা এলো, মেয়ের খাবার দাবারগুলো গাড়িতেই রাখা ছিল, তারপরে জাস্ট বেরিয়ে গেল কিছুক্ষণ আগে। আমি তোমাদের কাছে শেয়ার করছি এবং শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানোর জন্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা সকলেই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। এরই ভেতরে হয়তো শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা তোমাদের জানাচ্ছি, সেটা ঠিকই, কিন্তু দেখো, এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার ক্রাইসিস চলছে। একটা ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতির ভেতরে আমরা যাচ্ছি। কিন্তু এপার বাংলা ওপার বাংলা দুজনেই, যদিও আমরা ইউটিউব পরিবারের সকলে আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি। এখানে আমাদের কোনো ধর্ম, বর্ণ, ভেদাভেদ থাকা কিন্তু ঠিক নয়। আমরা যেহেতু, আমি অন্তত পক্ষে ভাবি, সকলে আমরা ইউটিউব পরিবারের একটা ফ্যামিলির সদস্য। আমরা প্রত্যেকে, আমরা যারা ইউটিউবে আছি, আমরা কিন্তু ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। যেখানে অনেক রাজনৈতিক দল এই যে ভেদাভেদটা সৃষ্টি করে, সেটা একদমই ঠিক নয়। হয়তো তাদের কিছু ফায়দা থাকে, বেনিফিটস থাকে, তারা এগুলো একটা সুড়সুড়ি দিতে থাকে, কিন্তু এগুলো আমল না দিয়ে আমরা যদি সকলে মিলে মিশে সবার সাথে একসাথে কাজ করি, আমরা যেমন ইউটিউবে সবাইকে আমরা বন্ধুত্ব, সবার সঙ্গে আমরা বন্ধু বলি, কিন্তু তো ইউটিউব পরিবারের আমরা ফ্যামিলির অন্তর্গত আমরা যারা আছি, আমরা যদি সমস্ত ধর্ম বর্ণ মিলে মিশে একাকার হয়ে আমরা যদি চলতে পারি, তো এটা ভালো, কিন্তু একটা পজিটিভ দিকে এগোই। ওপার বাংলাতেও ভীষণ ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি। আমি সমবেদনা জানাচ্ছি আমার
সকল বন্ধুদের এবং যারা সাধারণ মানুষ আছে, যারা ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভেতরে দিন যাপন করছে, প্রতিনিয়ত খবরে দেখছি তাদের হাহাকার, বুক ফাটা কান্না, ভীষণ খারাপ লাগছে, কষ্ট পাচ্ছি, আমি ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছি। এগুলো ভালো লাগে না, ঠিক একদমই ভালো লাগে না। তাদের জায়গায় নিজেকে বসিয়ে দিয়ে কিন্তু আমি এটা ফিল করার চেষ্টা করি, ভীষণ খারাপ লাগে। বিশেষ করে যখন কোনো বাচ্চাদের দেখায়, এটা একটা এতটাই সেন্সিটিভ জায়গা যে নিজের অজান্তেই কখন চোখ দিয়ে কিন্তু না জল গড়িয়ে পড়ে। ভীষণ খারাপ লাগে যখন বৃদ্ধ বৃদ্ধা বাচ্চাদের বিশেষ করে দেখায়, একটা বুকটা ফেটে যায় যেন। তেমনি দেখো আমাদের এখানে কলকাতায় যে একটা ক্রাইসিস চলছে, একটা বাজে পরিস্থিতির ভেতরে আমরা যাচ্ছি, কি বলবো। এই যে তিলোত্তমা, কলকাতাকে তিলোত্তমা সুন্দরী কলকাতা বলা হয়, কিন্তু সেই কলকাতা তিলোত্তমা আর এক তিলোত্তমার প্রাণটাকে কেড়ে নিল। কিভাবে নিয়েছে তোমরা সকলেই জানো, আমি বর্ণনা করতে চাইছি না। তোমরা আমার কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, অভয়ার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই প্রসঙ্গে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, অনেকেই পজিটিভ কমেন্ট করেছো, ভালো লাগলো কমেন্টটা পেয়ে, বেশ কিছু ভিউজ হয়েছিল। কিন্তু আমি তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করেছি উই ওয়ান্ট জাস্টিস। আমিও একটা সাধারণ গৃহবধূ, আমারও ছেলে মেয়ে আছে, তারা বাইরে থাকে, পড়াশুনো করে। একটা এই যে ডাক্তার, লেডি ডক্টর একজন, যার সমাজে ভীষণ দরকার, তাকে ভীষণ দরকার। আমরা তো ভগবান, আল্লাহ, ঈশ্বর চোখে দেখতে পাই না, তবে ডাক্তারকে আমরা কিন্তু চোখে দেখতে পাই, এবং ভগবানের পরে ডাক্তারকে কিন্তু আমরা স্থান দিই। কারণ আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ক্রাইসিসে কেউ অস্বীকার করতে পারবে না, এটা প্রত্যেককেই ছুটে যেতে হয় একজন ডক্টরের কাছে, সে লেডি ডক্টর হোক বা জেন্টস। কিন্তু এই যে করুণ অবস্থা, করুণ পরিস্থিতি, এই যে বৃষ্টি অবস্থার একটা সৃষ্টি হলো, এই যে অভয়া, এই অভয়া আপনার আমার ঘরের মেয়ে। আমরা কবে মানুষ হব? আমরা কি অ্যাকচুয়ালি স্বাধীন হতে পেরেছি? এটা অনেকের ভিডিওতেই দেখি এই জিজ্ঞাস্য, আমিও সেটাই বলবো, না, আমরা কিন্তু মানুষ হতে পারিনি। আমরা হয়তো হাতে কলমে স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু স্বাধীন হইনি। যেটার আমিও সামিল হয়েছিলাম সেটাই, কিন্তু আমি সেই ভিডিওটা আমি কিন্তু ডিলিট করে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবে না কেউ। আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি জাস্ট এই কারণেই, কারণ ওই ভিডিও থেকে আমি কোনো বেনিফিটস নিতে চাইনি। আমার বেশ কয়েক ঘন্টা ওয়াচ আওয়ার হয়েছিল, ভিউজ হয়েছিল, সাবস্ক্রাইব এসেছিল, কিন্তু আমি কিন্তু ডিলিট করে দিয়েছি। কারণ এটা একটা সেন্সিটিভ জায়গা, এটা আমার ফিলিংস, যেটা আমি ব্যক্ত করেছিলাম, তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু আমি এই ভিডিও থেকে কোনো বেনিফিটস যেহেতু নিতে চাইনি, সেহেতু আমি কিন্তু ডিলিট করে দিয়েছি আমার চ্যানেল থেকে। তোমাদের সকলের সামনে রেখে দিয়েছি, আমি হাতে পাওয়ার পর থেকে খেতেই আছি। তোমাদের সকলকে বলছি এখানে রাখা আছে, তোমরা প্রত্যেকেই এসো, এসে যে যার মতো কিন্তু একসঙ্গে খাও, সকলেই এখান থেকে নাও। বরফি আরও আছে, তোমরা চাইলে আমি আরও এনে দিতে পারি, আর জাস্ট কয়েকটা নিয়ে এলাম আমার জন্য। তো এটা তোমাদের নিতে বললাম, তোমরা নিয়ে খাও। এটা আমি একটু সরিয়ে দিই। তো দেখো, যেটা বলছিলাম, আমরা মহিলারা ইচ্ছে করলে কিন্তু অনেক কিছুই পারি করতে, অনেক কিছুই পারি। আমরা হয়তো প্রত্যন্ত কেউ গ্রামে থাকি, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, আমরা সবাই হয়তো সামিল হতে সেই পদযাত্রায় পারিনি বা সেই মিছিলে অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, 100%
প্রত্যেকের সাথে আছি এবং ছিলাম। তার মা বাবার কষ্টটা, এ যে কি কষ্ট মানে ফিল করতে পারি একমাত্র মেয়ের চলে যাওয়াটা। প্রতিনিয়ত খবরে দেখছি, ইচ্ছে করলে আমি অনেক ভিডিও বানাতে পারতাম, কিন্তু মনটা চাইনি, একদমই চাইনি মনটা। কারণ তোমরা অনেকেই জানো, দেখো আমার মেয়েও ডক্টর, এবং আমার মেয়ে যে কলেজ থেকে, সরকারি কলেজ থেকে MBBS কমপ্লিট করেছে, অভয়াও কিন্তু সেই একই কলেজ থেকেই পাস আউট করেছে। এবং আমার মেয়ে MD পরীক্ষা দিল জাস্ট, এবং রেজাল্ট বেরিয়েছে, তোমাদের সকলের সঙ্গে সেটা শেয়ার করি। অল ইন্ডিয়াতে ও 30,000 র্যাঙ্ক করেছে। আরও ভালো হওয়ার কথা ছিল। অভয়ার ঘটনাটা ঘটেছে 9 তারিখে, আমার মেয়ের পরীক্ষা ছিল 11 তারিখে। এবার পরিচিত তারা দিদি বলে ডাকতো, এবং পরিচিত একজনের এত বড় ঘটনা, এটা মেনে নেওয়া না ভীষণ ভীষণ কষ্টকর। আমার মেয়ের পরীক্ষা ছিল, তোমাদের কি বলবো, মানে দুদিন, মানে পরীক্ষার যে প্রিপারেশানটা ওর 2 দিন কিন্তু কেটেছে, সব সময় কিন্তু অভয়ার কথা বলে, বিভিন্ন ধরনের অভয়ার কথা, যেহেতু পরিচিত বিভিন্ন রকম, এবং আমি অনেক কিছুই জানি তার সম্বন্ধে। ইচ্ছে করলে আমি ভিডিও অনেক কিছু বানাতে পারতাম, কিন্তু ওই যে বললাম, একদমই মনটা চাইনি। কারণ আমি জানি এই যে ডক্টররা বা এই যে মহিলা ডক্টর, এরা যখন পাস আউট করে, তার আগে ইন্টার্নশিপ, ওদের যে নাইট ডিউটিটা হয়, একজন ব্যাচমেট থাকে, জুনিয়র থাকে, সিনিয়র থাকে, ইন্টার্ন থাকে, হাউস স্টাফ থাকে একজন, এবং একজন ডক্টর থাকে, যে যে ডিপার্টমেন্টের আর কি। 5-6 জন নিয়ে তাদের সপ্তাহে 3 দিন কিন্তু নাইট ডিউটিটা থাকে, এবং তারা কিন্তু একটা পুরো এই সেটআপটা পরিষেবা দেয় রাত্রিতে। বিভিন্ন ধরনের পেশেন্ট আসে, তাদের সারা রাত্রি জেগে কিন্তু পরিষেবাটা দিতে হয়। আমার মেয়ে যখন শুরু করেছিল রাত্রিতে ওর নাইট ডিউটিটা, যখন আমার প্রচণ্ড কষ্ট হতো, প্রচণ্ড। আমার মনে হতো আমার মেয়েটা রেস্ট পাচ্ছে না, মেয়েটা সারা রাত্রি পরিষেবা দিচ্ছে সকলকে, ওর কষ্ট হচ্ছে, এটা আমি ফিল করতাম আর ছটপট করতাম। সারা রাত্রি আমিও কিন্তু ঘুমোতে পারতাম না, বিশ্বাস করো, সারা রাত্রি ঘুমোতে পারতাম না। বারবার ফোন করতাম, মেয়েও ফোন করতো, এই পেশেন্ট দেখতো, তারপরে আবার ফোন করতো, আবার হয়তো আমার সঙ্গে কথা বলতে বলতে হয়তো ডাক পড়লো, কোনো পেশেন্ট এসছে, আবার হয়তো ছুটলো তার ট্রিটমেন্টের জন্য। কিন্তু প্রতিনিয়ত আমার সঙ্গে, ওর পাপার সঙ্গে রাত্রিতেও অনেক রাত্রি অবধি কথা বলেছে, এবং জেগে থাকতাম, ঘুমোতে পারতাম না কিন্তু। এবং ওরা খাওয়া দাওয়া করতো, এত কষ্ট লাগতো, তোমাদের কি বলবো। রাত্রি 3টে, 3:30 এটাই ছিল ওদের খাওয়ার টাইম। কারণ সমস্ত পেশেন্ট দেখার পরে ওরা যখন একটু ফ্রি হতো, ফ্রি টাইম ছিল ওদের 3টে, 3:30 বা 2টো, 2:30, মানে যেদিন যেমন আর কি। তো ডক্টর যিনি থাকতেন সেই ডিপার্টমেন্টের, অনেক সময় ওদের অনারে ডক্টর কিন্তু খাবারটা অর্ডার করতেন। যখন আমার মেয়ে সিনিয়র হলো, যখন তার ভাই বোনেরা জুনিয়র যারা ছিল আর কি, তখন আমার মেয়ে অর্ডার করতো, তাদেরকে খাওয়াতো, এইরকম একটা সেটআপ। পুরো আমি তাদেরকেও চিনতাম, জানতাম, ডক্টরদেরও জানতাম। তো প্রথম দিকে বেশি দুশ্চিন্তা হতো, পরের দিকে সকলের সম্বন্ধে যেহেতু জানতাম, সকলকে পার্সোনালি চিনতাম। অনেক ডক্টররা আমার বাড়িতে এসেছে, আমি নিজে রান্না করে খাইয়েছি। একসঙ্গে 12 জন ডক্টরও এসেছিলো আর কি আমার বাড়িতে, আমি নিজে হাতে তাদের রান্না করে প্রচুর কিছু খাইয়েছিলাম। এবং প্রতিনিয়ত মেয়ে যখন আসে তখনই কিন্তু খাবার দাবার পাঠানো হয়, বিশেষ করে ঈদে, এবং যখনই আসে মেয়ে তখনই কিন্তু বিভিন্ন ধরনের খাবার কিন্তু পাঠানো হয়, বিভিন্ন ধরনের, এবং তারা কিন্তু একসঙ্গে বসে খায়। তো এটা অভয়ার যখন ঘটনাটা ঘটলো, তখন কিন্তু সত্যি বিশ্বাস করো, এইগুলো ভেবেই ভীষণ কষ্ট হচ্ছিল যে তার সহপাঠী, ইন্টার্ন, হাউস স্টাফ, এই যে তার সিনিয়র ডক্টর, প্রিন্সিপাল, এরা কি করলো বলো তো, মেয়েটাকে কি করলো। এরা
এই যে নারকীয় হত্যা, নারকীয় ঘটনা, এগুলো মেনে নেওয়া যায় না, জাস্ট মেনে নেওয়া যায় না। আমি এর আগে তোমাদের শেয়ার করিনি, কারণ আমি কথাগুলো না বলতে পারছিলাম না। আজকে যে সাবলীলভাবে হয়তো কথা বলছি, বুকের ভেতরে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এর আগে আমি কথা কিন্তু বলতে পারছিলাম না, কারণ আমি বলতে গেলেই আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, জাস্ট প্রচণ্ড কান্না পেয়ে যাচ্ছিল। তো এই ধরনের ঘটনা অনভিপ্রেত, রক্ষকই ভক্ষক যখন হয়ে ওঠে আমাদের সমাজে, তখন কিন্তু সমাজের যে মানুষগুলো কোথায় যাবে, কি করবে বলো তো? এই ধরনের ঘটনা, এই যে প্রতিটা রাজনৈতিক দলের ছত্র ছায়ায় কিন্তু তারা বেড়ে ওঠে। আমি নাম নিচ্ছি না, যে রাজনৈতিক দল যখন শাসন করে তারাই কিন্তু তাদের এই যে ভয়ঙ্কর যে পিশাচ, যে নারকীয় যে রূপটা, সেটা কিন্তু প্রকাশ পায়। এবং এই যে বিশেষ বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই ধরনের নরকের কীট, যারা অসভ্য, অভদ্র, বর্বর, যারা মানুষের পর্যায়ে পড়ে না, মানুষের মতো দেখতে হলেই দেখো মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে কিছু বিশেষ গুণ থাকা চাই, বিশেষ করে চারিত্রিক বৈশিষ্ট্য, মূল্যবোধ, নৈতিকতা, এগুলো কিন্তু থাকা উচিত। অন্তত আমি মনে করি সেটা, এবং আমার ছেলে মেয়েদেরও সেই শিক্ষা ছোটোবেলা থেকে দিয়েছি, এবং নিজেও সেইভাবেই চলার চেষ্টা করি, যাতে প্রতিনিয়ত ছেলে মেয়ে সেটা অনুসরণ করে, দেখতে পাই তাদের ভেতরেও যাতে কিছুটা হলেও ভালো গুণ যাতে যায়। এই ধরনের একটা ঘটনার দেখো কোনো তথ্য প্রমাণ কিচ্ছু নেই, তারা এমনভাবে লোপাট করে দিয়েছে, সিবিআই কোনো কিচ্ছু পাচ্ছে না। এই যে প্রি প্ল্যান করে, তারা নিজেরাই ডক্টর কয়েকজন, এই যে কোনো এভিডেন্স রাখেনি, কারণ তো এটা প্রি প্ল্যান করেছে যাতে কোনো কিছু না থাকে, কোনো ক্লু না থাকে, তারা সেই মতোই কাজ করেছে, অতএব সিবিআই কোনো কিছু পাচ্ছে না। আচ্ছা বলো তো, এই যে একটা জাস্টিস পাওয়ার জন্য সারা বিশ্বের মানুষকে তোলপাড় করতে হবে, সারা বিশ্বকে তোলপাড় করে দিতে হবে? এই যে আমার, আপনার, তোমার এই যে ছেলে মেয়েরা এই গরমের ভেতরে এই বৃষ্টিতে ভিজে যারা আন্দোলন করছে, এবং অবশ্যই শান্তিপূর্ণভাবে যারা আন্দোলন করছে, যারা জাস্টিস চাইছে, বিশেষ করে তাদের জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। যে চলে যাবার সেও চলে গেছে, কিন্তু এই যে ছেলে মেয়েরা কত কষ্ট করে জাস্টিসটা চাইছে, অথচ জাস্টিস পাচ্ছে না। আদৌ পাবে কিনা জানি না, তার মা বাবা আদৌ পাবে কিনা জানি না। অন্তত একটু জাস্টিস পেলে তারা কিন্তু শান্তি পেত, একটু ভালো লাগতো, একটু হলেও ভালো লাগতো। কিন্তু তোমরা তো সকলেই জানো তাকে কিভাবে মারা হয়েছে, কি করা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে। এগুলো আর নতুন করে বলছি না, কারণ এগুলো বর্ণনা করতে গেলে আমি ঠিক কথাও বলতে পারবো না। তো কি বলবো বলো? আমরা মেয়েরা, আমরা প্রতিবাদ কিন্তু আমাদের করতে হবে। আমরা প্রতিদিন রান্নাবান্না করছি, চপিং বোর্ডে ছুরি দিয়ে সবজি কাটছি, নতুবা বটি দিয়ে সবজি কাটছি। আমরা রুখে দাঁড়াতে পারি, আমরা ইচ্ছে করলে সকলেই কিন্তু রুখে দাঁড়াতে পারি। সব শেষে এটাই বলবো, উই ওয়ান্ট জাস্টিস। এই যে তিলোত্তমা, এই যে অভয়া, এই যে এত কম বয়সে তার কি অপরাধ ছিল জানি না, তাকে বাঁচতে দেওয়া হলো না। তার একটা ভালো সংসার হতে পারত, সে একজন ভালো ডাক্তার হতে পারত, সে আরও অনেক লোককে ভালো রাখতে পারত, অনেক মানুষের কাজে লাগতো, সমাজের কাজে লাগতো যে মেয়েটা, তাকে কিন্তু বাঁচতে দেওয়া হলো না। এটাই অপরাধ। সে অনেক কিছু জেনে গেছিল, সে তার প্রতিবাদ করেছিল, এটাই তার অপরাধ।
অনেক কিছু বলার আছে, বুঝলে, অনেক কিছু বলার আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কি বলবো, প্রতিবাদ করলেই তার দোষ। আমরা এখানে মানে পড়ে শান্তি নেই, খেয়েও শান্তি নেই। মানুষ কে কি খাবে সরকার নির্ধারণ করে দেয়। কার বাড়িতে কি রান্না হচ্ছে, কার বাড়িতে ফ্রিজে কিসের মাংস আছে, বাসে বা ট্রেনে বা রাস্তায় সে ব্যাগ হাতে যাচ্ছে কোনো অসহায় মানুষ, বৃদ্ধ বৃদ্ধা, তাদের গেস করে বলা হচ্ছে তারা অমুক মাংস নিয়ে যাচ্ছে, অতএব তাকে মারধর করো, তাকে খুন করে ফেলো। এইরকম একটা পরিস্থিতির ভেতরে আমরা যাচ্ছি। মানুষের খাওয়া দাওয়া করে শান্তি নেই, না কোনো পোশাক পরেও শান্তি নেই। কারণ বিশেষ পোশাকে কেউ ইন্টারভিউ দিতে গেলে তাকে ইন্টারভিউ দেওয়া হচ্ছে না, ইন্টারভিউ থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে, বা ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, তাকে চলে যেতে বলা হচ্ছে। কোনো কলেজে পড়াতে যাচ্ছে অধ্যাপক হিসেবেই, হয়তো সে বিশেষ কোনো ড্রেস পরেছে, তাকে বয়কট করা হচ্ছে, তার ক্লাস বয়কট করা হচ্ছে, তাকে চলে যেতে বলা হচ্ছে, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, যেহেতু সে বিশেষ একটা সম্প্রদায়ের বিশেষ কোনো ড্রেস পরেছে। এগুলো কি মানবিক দিক? মানুষ কবে মানুষ হবে? শুধু তো মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না, কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। এগুলো দুর্ভাগ্যজনক, এগুলো হতাশাজনক, ভীষণ ভীষণ হতাশার। এগুলো কাকে বলবো? এত এত কথা হয় কিন্তু কারোর হুঁশ ফেরে না। আমরা আপনারা সকলেই সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কি একটু ভালো থাকতে পারি না? একটু মিলেমিশে আমরা কি ভালো সময় কাটাতে পারি না? অনেক সময় দেখা যায় পুজো প্যান্ডেলে হাত মিলিয়েছে মুসলিম ভাইরা, অনেক মুসলিম ভাইদের নামাজ পড়াতে সাহায্য করছে হিন্দু ভাইরা। কত সুন্দর নিদর্শন এগুলো। তো এভাবেই তো আমরা বাঁচতে পারি। আমরা এই কিছুদিনের দুনিয়ায় এসে কেন এই ধরনের মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো বুঝতে পারি না আমি ঠিক। এগুলো ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমরা সত্যি সত্যি এপার বাংলা এবং ওপার বাংলা, দুই বাংলায় এখন অশান্ত। হয়তো ইস্যুটা আলাদা, কিন্তু দুঃখ, কষ্ট, অশান্তির ছায়া সব জায়গাতে বিদ্যমান। সবাই আমরা একটা অস্থিরতায় দিন গুজরাচ্ছি, প্রত্যেকের একই অবস্থা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুদিন যাতে ফিরে আসে, আমরা সকলে মিলে যাতে খুব খুব ভালো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। এই ইচ্ছে নিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম। সকলকে পাশে থাকার অনুরোধ রইল। স্কিপ না করে ভিডিওটি একটু দেখো তোমরা। আমার এই বার্তাটা যদি কোথাও পৌঁছায়, যদি একটু কারোর কাজে লাগে, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তোমরা বাংলাদেশের মানুষের এখন এত বাজে অবস্থা, তোমরা হয়তো ভাবছো যে এখান থেকে, ভারত থেকে এই যে জলটা গেছে, দেখো জলটাও ধরে রাখার জিনিস নয়, কিন্তু জলটা নিচের দিকে বইতেই থাকে, জলটা আটকানোও যায় না। যখন ওভারফ্লো হয়ে যায়, গেট ভেঙে চলে যায়। তো যাকে, এটা রাজনৈতিক ব্যাপার, এটা নিয়ে বিশেষ কিছু বলছি না। তোমরা সকলেই ভালো থাকো, ঈশ্বর তোমাদের সবাইকে নিরাপদে রাখুক, হেফাজতে রাখুক, আমি এটাই চাই। সর্বান্তকরণে অনেক অনেক দোয়া প্রার্থনা রইল। এবং আমি লাস্ট কথা এটাই বলছি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট
জাস্টিস।